জুলাই জাতীয় সনদের যেটা প্রস্তাব করা হয়েছে আমাদের সামনে, তার দফা 2, 3, 4 যে কথাগুলো এখানে বলা হয়েছে, এই সনদের সবকিছু সংবিধান এবং অন্য কোনো আইনে ভিন্নতর কিছু থাকলেও এই সনদের বিধান, প্রস্তাব, সুপারিশ প্রাধান্য পাবে। তার মানে হচ্ছে এটা সংবিধানের উপরে। ডকুমেন্ট, কোনো সমঝোতা দলিল কি সুপ্রা কনস্টিটিউশনাল ইনস্ট্রুমেন্ট হতে পারে, বা একটা এক্সট্রা কনস্টিটিউশনাল ডকুমেন্ট হতে পারে? আমি এটাকে সুপ্রা কনস্টিটিউশন ইনস্ট্রুমেন্ট সে বলতে চাই, নট এক্সট্রা। তো সেইটা হতে পারে না। আমরা সংবিধানের মধ্যে আইনি, বৈধ এবং সাংবিধানিক প্রক্রিয়ায় কিভাবে এই সমঝোতা দলিলটাকে গ্রহণ করতে পারি, বাস্তবায়ন করতে পারি, সেই চিন্তায় আমাদেরকে করতে হবে। এখন যদি বলা হয় যে এই সমঝোতা দলিলের সবকিছুই সংবিধানের উপরে প্রাধান্য পাবে, তো তাহলে পরে এটা একটা ব্যাড প্রেসিডেন্ট সৃষ্টি হবে ভবিষ্যতের জন্য, একটা খারাপ নজির সৃষ্টি হবে। যদি 5-10 বছর পরে অন্য কোনো একটা সিচুয়েশনে সবাই বসে যদি বলা হয় যে এই দলিলটা সংবিধানের উপরে থাকবে, সেটার মানে একটা নজির দেওয়ার মতো এই বিষয়টা থেকে যাবে। তো একটা পুরো জাতির জন্য আমরা ব্যাড প্রেসিডেন্ট ক্রিয়েট করাটা ঠিক হবে না। তারপরে বলছে আপিল বিভাগে যে কোনো প্রশ্নের চূড়ান্ত মীমাংসার, মানে এই সনদের কোনো বিধান, প্রস্তাব বা সুপারিশের ব্যাখ্যা, মানে এই জুলাই জাতীয় সনদের যে কোনো রকমের বিধিবিধানের ব্যাখ্যা, চূড়ান্ত মীমাংসার এখতিয়ার বাংলাদেশ সুপ্রিম কোর্টের আপিল বিভাগের উপর ন্যস্ত থাকবে। তখন আপিল বিভাগের উপর কি আমরা এরকম কোনো আইন ন্যস্ত করতে পারি? আপিল বিভাগ হচ্ছে সুপ্রিম কোর্ট একটাই আদালত, কনস্টিটিউশনাল কোর্ট, তার 2টা বিভাগ। এখন আপিলের ডিভিশনে কোনটা যায়? হাইকোর্ট ডিভিশন থেকে যে কোনো রায়ের বিরুদ্ধে আপিলেট বিভাগে আপিল হয়। তাছাড়া অন্যান্য যে কোনো বিষয় কনস্টিটিউশনালি অ্যাড্রেসড যেখানে হতে পারে, সেটা সম্ভবত আর্টিকেল 103 অনুসারে আপিলেট ডিভিশনে যাবে। কিন্তু এই সমস্ত দলিলটা তো কোনো ইটসেলফ অর্ডিন্যান্সও নয়, আইনও নয়, এবং রায়ও নয়। তো এইখানে ব্যাখ্যা দেওয়ার জন্য কে পাঠাবে, কিসের ভিত্তিতে যাবে, সেই প্রশ্নগুলো আগে ডিসাইড করতে হবে। এই বিষয়টা কেন যাবে, কারা নিয়ে যাবে, কেন নিয়ে যাবে আপিলেট ডিভিশন, বা আপিলেট ডিভিশনের এখতিয়ারই বা এটা কি? আমরা একটা সমঝোতা দলিলে স্বাক্ষর করলাম, সেটা আপিলেট ডিভিশন এখানে ব্যাখ্যা দেওয়ার জন্য কোনো এখতিয়ার আছে কিনা, সেই এখতিয়ারটা কি, এইটা খুঁজে বের করতে হবে, এটা বলার আগে। আর আরো একটা বিষয় যেটা হয়েছে, এটা খুবই অবজেকশনেবল, যে জুলাই জাতীয় সনদ 2025-এর প্রতিটি বিধান, প্রস্তাব ও সুপারিশ সাংবিধানিক, আইনগতভাবে বলবৎ হিসেবে গণ্য হবে বিধায় এর বৈধতা, প্রয়োজনীয় কর্তৃত্ব সম্পর্কে কোনো আদালতে প্রশ্ন তোলা যাবে না। এখন বিষয় হলো, কোনো আদালতে প্রশ্ন তোলা যাবে না, এই এখতিয়ার কি আমাদের সংবিধান কাউকে দিয়েছে? যে সমস্ত বিষয় সংসদের সার্বভৌম হাউজে আলোচিত হয়, সংসদের কার্য বিধি, এগুলো শুধু আদালতে উত্থাপিত করা যায় না। যে সংসদ ভিতরে যা কিছুই আলোচিত হবে, সেই বিষয়গুলো নিয়ে আদালতে প্রশ্ন উত্থাপন করা যায় না। ওইটা হচ্ছে সোভারেইন পার্লামেন্টের একটা প্রিভিলেজ অথবা ইমিউনিটিস আমরা বলতে পারি, যে হাউসের মধ্যে যা কিছুই আলাপ হবে, যা কিছুই প্রসিডিং হবে, সেটা এমনকি আদালতের বিরুদ্ধেও যদি কেউ বক্তব্য দেয়, সেটা আদালতে প্রশ্ন তোলা যায়। কিন্তু এছাড়া আরেকটা বিষয় আছে আর্টিকেল 125-এ, খুব সম্ভবত, যে নির্বাচন কমিশন কর্তৃক ডিলিমিটেশন ইত্যাদির ক্ষেত্রে যে সিদ্ধান্ত দিবে, এটা চূড়ান্ত, এটা আদালতে যায় না, এরকম একটা বিধান লেখা আছে। তো এইখানে এছাড়া অন্যান্য যে কোনো বিষয়ে আদালতে প্রশ্ন তোলা যাবে না, এই কথাটা আমার মনে হয় এটা সঠিকভাবে উচ্চারিত হয়নি। এটা অন্য কোনো ল্যাঙ্গুয়েজ, ভাষায় হয়তো লেখা যেত।
এখন কর্তৃত্ব, আইনগত গণ্য বা জারি করার কর্তৃত্ব সম্পর্কে, জারি মানে এটা হচ্ছে অ্যাকশনে যাওয়া আর কি, এক্সিকিউট করা। এটা আদালতে প্রশ্ন তুলতেই পারে কেউ, কারণ আর্টিকেল 31 অনুসারে কনস্টিটিউশনের এটা যে কোনো নাগরিকের অধিকার, আইনের আশ্রয় লাভ করার অধিকার। যে কোনো বিষয়ে তার যদি তার জীবন, সম্পদ বা অন্যান্য যে কোনো বিষয়ে কোনো ক্ষতিগ্রস্ত হয় বা প্রশ্ন উত্থাপিত হয়, তার আইনের আশ্রয় লাভের অধিকার আছে, প্রশ্ন তোলার অধিকার আছে। তো সেইটাকে তো আমরা ভাইলেট করলাম। তাহলে আদালতে, যে কোনো আদালতে প্রশ্ন উত্থাপিত হবে না, এই বিষয়টা আমার মনে হয় এইভাবে উল্লেখ করা ঠিক হবে না। সুতরাং এই বিষয়ে আরো অনেক কথা আছে, সেটা আমাদের সাথে যখন আলাপ আলোচনা হবে তখন আমরা সেই বিষয়গুলো উপস্থাপন করতে পারবো। তবে আমি সব বিষয়ে পজিটিভ, এই কারণেই পজিটিভ যে আমাদেরকে জুলাই জাতীয় সনদ স্বাক্ষর করতে হবে। জাতীয় ঐকমত্যের ভিত্তিতে গৃহীত সমস্ত প্রতিশ্রুতি পালন করতে হবে। আমাদেরকে সংস্কারের মধ্য দিয়েই এই রাষ্ট্রটাকে একটি শক্তিশালী গণতান্ত্রিক রাষ্ট্র বিনির্মাণ করতে হবে। আমাদেরকে সেই গণতন্ত্র প্রতিষ্ঠা করতে হবে, যে গণতন্ত্রের জন্য আমাদের সন্তানরা শহীদ হয়েছেন, রক্ত দিয়েছেন, পঙ্গুত্ব বরণ করেছেন, অন্ধত্ব বরণ করেছেন। তাদের সেই প্রত্যাশা, জাতির যে প্রত্যাশা, আমাদের যে অঙ্গীকার, সেগুলো আমাদের বাস্তবায়ন করতে হবে। সুতরাং আমরা সবাই বসে এর একটা আইনগত, বৈধ এবং সাংবিধানিক প্রক্রিয়া বের করতে পারবো, এই বিশ্বাস আমার আছে। তবে আমরা এমন কিছু করতে পারি না যেটা ভবিষ্যতের জন্য একটা সাংবিধানিক ব্যাড প্রেসিডেন্ট ক্রিয়েট হয়ে যাবে, জাতির জন্য একটা খারাপ নজির সৃষ্টি হয়ে যাবে।